বড় ভাইয়ের মৃত্যুতে দেশে আসতেই বাবার চাপের মুখে বিয়ে করতে বাধ্য হলাম সদ্য বিবাহিত হওয়া আমার বড় ভাইয়ের স্ত্রী নীরাকে। বাবা এমনটা করবে জানলে দেশেই আসতাম না। নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই এত বড় একটা ঝড় বয়ে যাবে জীবনের উপর দিয়ে ভাবতেই পারিনি। ৮ মাস আগেই ভাইয়া নীরাকে বিয়ে করে। এর ২ মাস পরেই আমি বিদেশে চলে যাই। নীরাকে কখনোই আমি এভাবে দেখিনি। সব সময় বড় ভাইয়ের স্ত্রীর চোখেই দেখেছি। যদিও বয়সে সে আমার অনেক ছোট, কিন্তু কখনোই ভাবতে পারিনি আমার জীবনসঙ্গী তাকে করব। কিন্তু বাবার সম্মানের দিকে চেয়ে সব মেনে নিতে বাধ্য হলাম। বাসর ঘরে নীরা একা একা বসে আছে, আর আমি ছাদে বসে ভাবছি আমার জীবনটা শেষ হয়ে গেল। এভাবে বাবার মুখের দিকে তাকিয়ে না, তা হতে দেব না। আমি এবার বিদেশে চলে গেলে আর আসব না, আর নীরাকে কোনোভাবেই স্ত্রী হিসেবে মেনে নিতে পারব না। রাত প্রায় 2টো বেজে গেছে। আমি নিচে নেমে গিয়ে দরজাটা খুলতেই দেখি নীরা বসে বসে কাঁদছে। আমাকে দেখেই নীরা খাট থেকে নেমে দাঁড়িয়ে গেল এবং বলতে শুরু করল, আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনাকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হলো। আমি এটা জানি আপনি কোনোদিনও আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, আর এটা হওয়াটাই স্বাভাবিক। অন্য কেউ হলেও মেনে নিতে পারত না, তাই আমি কখনো কোনো প্রকার অধিকার খাটাতে আসব না। আপনি আপনার মতন চলতে পারেন, যেমন খুশি ঠিক তেমন করে। বলেই নীরা খাটের ওপর থেকে সরে গিয়ে এক কর্নারে শুয়ে কান্না করতে থাকল। আমি আর কিছু বললাম না। প্রচণ্ড রাগ নিয়ে বারান্দায় চলে গিয়ে একের পর এক সিগারেট টানছি। দেখতে দেখতে যে কখন রাত শেষে ভোর হয়ে এলো বুঝতেই পারিনি। নীরা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলে আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি। চোখে ঘুম ঘুম লেগে আসতেই আমি ঘুমিয়ে গেলাম। 11টার দিকে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাশতার টেবিলে গিয়ে দেখি নীরা নাশতা রেডি করছে। প্রচণ্ড রাগ নিয়ে কোনো রকমে নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেলাম। মনের ভেতর আগুন জ্বলছে, কোনোভাবেই ঘরে মন টেকানো সম্ভব না। মনে মনে ভাবছি গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করে দেব। যে কদিন দেশে আছি তার রাত করে বাড়ি ফিরব, যখন নীরা ঘুমিয়ে পড়বে। ওর মুখটা আমার দেখতে ইচ্ছে করে না কেন জানি। ভাবতে ভাবতেই বন্ধুদের মাঝে চলে গেলাম। যেতেই বন্ধুরা বিভিন্ন রকমের মন্তব্য শুরু করলো। সরাসরি বলতে শুরু করলো, কিরে বন্ধু, কেমন রাত কাটলো? ভালোই তো পেয়েছিস ভাবিকে। আরও অনেক রকম বাজে কমেন্টস করতে শুরু করলো। ওদের কথায় মেজাজ আরও খারাপ হয়ে গেল। ওদের সাথে তেমন কোনো কথা না বলেই সেখান থেকে উঠে চলে আসলাম। নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়লাম। পকেট থেকে ফোনটা বের করে ডাটা কানেকশন অন করতেই মেসেঞ্জারে টুংটাং শব্দ করে দিয়ার মেসেজ আসতে শুরু করলো। দিয়ার সাথে বিদেশে থাকা অবস্থা থেকেই ফেসবুকে পরিচয়। কিছুদিনের ভিতরেই আমাদের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। আমি কখনো বিশ্বাস করতাম না যে ভার্চুয়ালে ভালোবাসা হতে পারে, কিন্তু দিয়া তা ভুল প্রমাণ করে দিয়েছে। ও আমাকে ফোনের অন্য প্রান্ত থেকে এমনভাবে কেয়ার করেছে যে মনে হতো সে সবসময় আমার পাশেই ছিল। এত হাজার মাইলের দূরত্বকেও তখন দূরত্ব মনে হতো না। বাস্তবতার জন্য এই কয়েকদিনে মেয়েটাকে মেসেজ দিতেই পারিনি। না জানি কত কিছু ভেবে বসে আছি। ভাবতে ভাবতেই মেসেজ ওপেন করতেই দেখি দিয়ার অভিমানী মেসেজ। কি, আমাকে ভুলে গেলে? দেশে এসেই তুমি না বলেছিলে সব কাজ শেষ করেই আমার সাথে দেখা করবে? কই, তুমি তো এলে না। আসবে তো দূরের কথা, না একটা মেসেজ না কোনো কল। তুমি কি ঠিক আছো? আমি আর দেরি না করে দ্রুত মেসেজ ব্যাক করলাম। ঠিক আছি, আমি একটু ব্যস্ত ছিলাম, বুঝই তো। তুমি চলো, আজ একসাথে লাঞ্চ করব। লিখে বসে আছি। কয়েক মিনিটের ভিতরেই দিয়ার রিপ্লাই আসলো, চলে আসো। ঠিকানা দিয়ে দিল। আমি বললাম ঠিক আছে, তুমি আসো, আমি আসছি। বলেই সেখান থেকে উঠে রওনা দিলাম দিয়ার সাথে দেখা করার জন্য। মনে মনে ভাবছি, দিয়াকে কি নীরার কথা বলবো? না, ওকে কিছুই বলা যাবে না। কিছুদিনেরই তো ব্যাপার, দেশেই নীরাকে ডিভোর্স দিয়ে দেব। অযথা ওকে বলার কি দরকার। অল্প সময়ের ভিতরেই দিয়ার পাঠানো ঠিকানায় চলে আসলাম। ঠিক সময় মতন দিয়াও চলে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরল। দিয়া আধুনিক মডার্ন মেয়ে। ছবিতে তোকে যতটা সুন্দর লাগে তার চেয়ে অনেক বেশি সুন্দর আর স্মার্ট মেয়ে। দিয়া যে কোনো ছেলেই পছন্দ করতে বাধ্য হবে। দিয়াকে যত দেখছি ততই মুখ ধরছি। মনে হচ্ছেই না আজ আমাদের প্রথম দেখা। সরাসরি মনে হচ্ছে যুগ যুগের চেনা। নিমেষেই এই কয়েকদিনের যন্ত্রণা যেন ভুলেই গিয়েছি আমি। খুব দারুণভাবে প্রতিটা মুহূর্ত কেটে যাচ্ছে দিয়ার সাথে। দুপুরের লাঞ্চ, রাতে মুভি দেখা, ডিনার করা, কেমন করে যেন সময়গুলো কেটে গেল। রাত 8:30টার দিকে দিয়াকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
মনটা আবারও খারাপ হয়ে গেল। বাসায় গিয়ে আবারও নীরার মুখ দেখতে হবে। অসহ্য একটা মেয়ে, দেখার সাথে সাথেই মনটা খারাপ হয়ে যাবে। রাত 12টার দিকে বাসায় আসলাম। কয়েকবার কলিং বেল টিপ দিতেই নীরা এসে দরজাটা খুলে দিল। শরীরের শাড়ি ঠিকমতো নেই, মনে হয় ঘুমিয়েছিল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সাথে লেপ্টে ছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে সে চোখ নামিয়ে নিল। সেই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছিল তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে। এক অন্যরকম মাদকতায় সেই মুহূর্তে আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণেই নিজেকে সামলে আমি ঘরে ঢুকে এলাম। এসব আমি কি ভাবছি? না, এগুলো ভাবা মোটেও আমার ঠিক হচ্ছে না। কোনোভাবেই আমার নীরার প্রতি মায়া বাড়ানো যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর দেশে থেকে চলে গেলেই নীরাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব। ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতেই নীরা বলল, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নিন। আমি বললাম, আমি খেয়ে এসছি। নীরার মুখটা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। তারপর খাবারগুলো ঢেকে রেখে এসে বিছানার এক কর্নারে গিয়ে শুয়ে পড়ল। আমি আমার মতন বিছানায় শুয়ে শরীরে চাদর টেনে নিলাম। কি করব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করি নীরার দুটি হাত আমার শরীরের ওপরে। সে শীতে কাঁপছে। আমি আস্তে করে তার দুটো হাত নামিয়ে দিয়ে চাদরটা তার গায়ে টেনে দিয়ে তার দিকে তাকাতেই লক্ষ্য করলাম ঘুমন্ত নীরাকে সত্যিই অনেক রূপবতী লাগছে। ঘুমন্ত সব মেয়েকেই শুনেছি রূপবতী লাগে, আজ বাস্তবে তা দেখলাম। নীরার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেছে খেয়ালই করিনি। নীরা বোরে ঘুম থেকে উঠতেই আমি দু চোখ বন্ধ করে নিলাম, যেন নীরা কোনো কিছু না বুঝতে পারে। নীরা বিছানা ছেড়ে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে গোসলের জন্য। কিছু সময়ের ভেতরেই নীরা গোসল করে বের হয়ে আসতেই আমি উঠে বসলাম নিজে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে নীরার দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। নীরার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। সূর্যের আলোয় অন্যরকম সুন্দর লাগছে নীরাকে। শাড়িতে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, নীরাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আমাকে নীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করল, কিছু বলবেন? আমি তার কথায় থতমত খেয়ে গেলাম। আমি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতেই দেখি দিয়ার মেসেজ। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। এমন সময় নীরা এসে বলল, নাস্তা রেডি করছি, খাবেন? চলেন। আমি কোনো কথা না বলে আবারও সেটিংয়ে মনোযোগ দিলাম। নীরা কিছু সময় পর ফিরে এসে আবারও একই কথা বলল। মেজাজটা খারাপ হয়ে গেল। আমি খাট থেকে নেমে না খেয়েই বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার সময় নীরা আমাকে পিছন থেকে একবারও ডাক দিলেও আমার রাগান্বিত চোখ দেখে আর কিছু বলেনি। আমি সোজা দোকানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট জ্বালালাম। দিয়াকে মেসেজ দিলাম আজ একসাথে লাঞ্চ করতে আসতে পারবে কিনা। দিয়া বলল আসবে। আমি দোকান থেকে চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়লাম। দিয়ার সাথে দেখা করার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছি। দিয়াকে কয়েকবার মেসেঞ্জারে নক করেছি, সে শুধু বলে অপেক্ষা করো, আসছি। অনেক সময় অপেক্ষার পর দিয়া আসলো। আমি জিজ্ঞেস করলাম এত দেরি হলো যে? দিয়া ভুরু কুচকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না কতটা সাজগোজ করেছি তোমার সাথে দেখা করতে আসার জন্য? বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পার্লারে গেছি, ফেসিয়াল করেছি, তারপর তোমার সাথে দেখা করতে আসছি, আর তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারলে? আমি দিয়াকে বললাম এত কিছু করার কি দরকার ছিল, তুমি তো এমনিতেই সুন্দর। দিয়া রেগে উঠে বলল, কি বলো, রূপচর্চা করব না মানে কি? আর তুমি ভালো করেই জানো আমি ত্বকের যত্ন নিই কতটা। আমি আর কিছু বললাম না। আমার চোখের সামনে ভেসে উঠল নীরার মেকআপবিহীন মুখটা, যে মুখে একটা মায়াবী ভাব আছে। দিয়া বলে উঠল, এই কি হলো, চুপ করে আছো কেন? আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কই না তো। দিয়া বলল, চলো, ক্ষুধা লেগেছে। তারপর দুজনে রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার অর্ডার করার কিছু সময় পর খাবার দিয়ে গেল। আমি খাচ্ছি আর দিয়াকে বারবার করে দেখছি। দিয়ার ভেতর কিসের এত অহংকার? ও সুন্দর, এটাই কি ওর অহংকার? দিয়া বলল, এই তাকিয়ে কি দেখো? আমি বললাম,
না কিছু না। খাবার খেতে খেতে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, ছোটবেলা থেকেই খুব পছন্দ। মনে খুব ইচ্ছে দিয়াকে সঙ্গে নিয়ে ভেজার জন্য, কিন্তু দিয়া কি রাজি হবে? ভাবতে ভাবতে খাচ্ছি। খাওয়া শেষ করে কতটা সময় বসে দিয়ার সাথে গল্প করলাম। বৃষ্টিতে ভেজার ইচ্ছেটাও আরও বেড়ে গেল। আমি দিয়ার হাত ধরে নিয়ে হোটেলের সামনে এসে বললাম, চলো আজ দুজনে বৃষ্টিতে ভিজব। দিয়া আমার হাত থেকে টান দিয়ে ওর হাতটা সরিয়ে নিয়ে বলল, তুমি কি পাগল হয়েছ নাকি? এত টাকা খরচ করে আমি মেকআপ করে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য? যত সব উদ্ভাব কথাবার্তা বলো তুমি। সিয়াম, তোমার কি হয়েছে হঠাৎ? তুমি গ্রাম্যভূত হয়ে গেলে নাকি? এটা কেমন শখ তোমার? দিয়ার কথায় প্রচণ্ড আঘাত পেলাম, তবুও নিজেকে শান্ত রাখলাম। দিয়াকে যে ভালোবাসি। তখনই দিয়া বলে উঠল, তুমি তোমার এসব ন্যাকামো পরিবর্তন করো, না হয় আমার তোমার সাথে আগামী পথ চলতে নতুন করে ভাবতে হবে। বলে সে একটা সিএনজি ডাক দিয়ে উঠে গেল। আমি ডাক দিলাম, কিন্তু আমার আর কোনো কথাই দিয়া শুনল না। মেজাজটা তখন প্রচণ্ড খারাপ হয়ে গেল। এত কিসিরই গদিয়া দিয়ার। তারপরেও নিজেকে সামলে নিলাম, হয়তো ভালোবাসি বলে। মন খারাপ হয়ে গেল, তাই আর বাহিরে থাকতে ইচ্ছে করছে না। এদিকে বৃষ্টি থামার কোনো নামই নেই, তাই বাধ্য হয়ে আমিও সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে কলিং বেল চাপতেই মা এসে দরজা খুলে দিল। আমি রুমে গিয়ে দেখি নীরা নেই। মনে মনে বললাম, ভালোই হয়েছে, ওকে দেখলে মন আরও খারাপ হয়ে যেত। আমি বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাহিরের বৃষ্টি দেখছি। সিগারেট শেষ করে রুমে ঢুকে খাটে বসতেই নীরার দরজা খুলে ঘরে ঢুকল। ওকে দেখে আমার প্রচণ্ড রাগ হওয়ার কথা, কিন্তু ওর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম পুরো শরীর ভেজা। কেমন করে যেন রাগটা কমে গেল। ও লাজুকভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, শরীর থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। বৃষ্টিতে এত সময় ভিজেছে তা আমার আর বাকি রইল না। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। ও দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওর শাড়ি বেয়ে পুরো ঘরে পানি পড়েছে। আমি চুপ করে বিছানায় শুয়ে পড়লাম। অল্প সময়ের ভিতরেই নীরা শাড়ি চেঞ্জ করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। নীল রঙের একটা শাড়ি পরেছে নীরা। নীল রং আমার সবচেয়ে পছন্দের রং হবার কারণে চোখ আটকে গেল নীরার দিকে। অপূর্ব সুন্দর লাগছে নীরাকে। আয়নার সামনে গিয়ে চোখে কাজল দিচ্ছে। আয়নায় নীরার প্রতিবিম্ব ভেসে আসছে। সাধারণ সাজে অপলক সুন্দর লাগছে নীরাকে। নীরার সাজা শেষ করে আমার দিকে তাকাতেই আমি নিজেকে লুকাতে চাইলাম, কিন্তু আমি জানি আমি তা পারিনি। নীরা আমার পাশে এসে বলল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন বাসায়? আমি বললাম, এমনিতেই, দরকার না থাকলে আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই। নীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আচ্ছা, আমাকে কেমন লাগছে আজ? আমি ওর দিকে না তাকিয়ে বললাম, যেমন ছিলে তেমন। নীরার আর কোনো কথা না বলে চলে গেল ঘর থেকে বাহির হয়ে। আমি মেসেঞ্জার অন করে দিয়াকে নক করলাম। বললাম, রাগ করেছ? দিয়া রিপ্লাই করল, রাগ করব না তো কি করব? তুমি দেশে এসে কেমন হয়ে গেছো একবার ভেবে দেখেছো? কি সব গ্রামের মেয়েদের মতন তুমি আমাকে থাকতে বলছো? জানো আমার কতটা কষ্ট লেগেছে? আমি বললাম, দেখো, আমি এভাবে বলতে চাইনি। আসলে সবসময় এগুলো ব্যবহার করলে তো স্কিন নষ্ট হয়ে যাবে। দিয়া রাগের ইমোজি দিয়ে লিখল, দেখো শিয়াম, এই বয়সে যদি ফ্যাশন না করি, ত্বকের যত্ন না করি, তবে কি বুড়ি হয়ে পড়বে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেমন খুশি তেমন করে সেজো। দিয়া আমাকে বলল, দেখো, আমার মডার্ন ছেলে ছাড়া পছন্দ না। তুমি বিদেশে ছিলে তখন একরকম ছিলে, কিন্তু দেশে এসে তোমার পরিবর্তন হয়ে গেছে। আমি তোমাকে ওই রকমই দেখতে চাই। আমার সাথে খ্যাচ টাইপ কথাবার্তা কখনোই বলবে না, আর তাহলে হয়তো আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না। দিয়ার কথায় প্রচণ্ড আঘাত পেলাম। এগুলো কি বলছে দিয়া? আজ প্রায় 4 মাস ধরে ওর সাথে সম্পর্ক, হঠাৎ করে এতটা পরিবর্তন কেন? আমিও তারপরে নিজেকে সংযত করে নিলাম। এমনিতেই সংসারে অশান্তিতে আছি, তার উপর যদি দিয়ার সাথেও ঝামেলা করি তবে মনটা আরও খারাপ হয়ে যাবে। তাই ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যেমন ছিলাম তেমনই থাকবো। দিয়া একটা হাসির ইমোজি দিল। এর মাঝে নীরা নাস্তা নিয়ে ঢুকলো। আমি খেয়াল করে দেখলাম আমার প্রিয় লুচি আর আলুর দম নিয়ে এসছে। আমার অসম্ভব প্রিয় একটা খাবার। এই বৃষ্টির দিনে এমন নাস্তা মানে জিভে জল চলে আসলো। নীরা নাস্তাগুলো এগিয়ে দিল। আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম। খাবারের টেস্ট আজ অন্যরকম লাগছে। মায়ের হাতের লুচি আর আলুর দম অনেক প্রিয় আমার, তাই তার হাতের লুচির স্বাদ আমি কখনোই ভুলব না। আমি নীরাকে প্রশ্ন করলাম, লুচি কি তুমি বানিয়েছ? নীরা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি বানিয়েছি। আমি বললাম, খুব ভালো হয়েছে। নীরা একটা লাজুক হাসি দিল। আমি বললাম, এটা আমার খুবই প্রিয় একটা খাবার। নীরা মাথা নেড়ে বলল, জানি। কে বলেছে?
আপনার ভাইয়ের জন্য যখন বানাতাম তখন সে খেতে খেতে বলতো আপনার খুব পছন্দের খাবার লুচি। এর জন্য নাকি ছোটবেলায় দুই ভাই অনেক ঝগড়াও করতেন। সেই মানুষটা আপনাকে অসম্ভব ভালোবাসত। বলতে বলতে দেখলাম নীরার চোখের কোণে পানি চলে এসেছে। নীরার চোখের পানি লুকাতে হয়তো দৌড়ে চলে গেল বারান্দায়। পুরনো দিনগুলির কথা মনে ভরে গেল। দুই ভাই কতই না মজা করতাম। দুজনের সবকিছু একই রকম লাগতো। জামা কাপড়, খাবার সবকিছু দুই ভাইয়ের একই রকম থাকতো ছোটবেলা থেকে। নীরার মন খারাপ হয়ে গেছে, হয়তো ভাইয়ের স্মৃতি মনে পড়াতে। ভাবতে ভাবতে কেন জানি বারান্দায় নীরার পাশে দাঁড়াতে খুব ইচ্ছে করল। খাট থেকে নেমে আমিও গিয়ে দাঁড়ালাম বারান্দায়। নীরার দিকে। নীরার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন জানি প্রচণ্ড রাগ হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে ন্যাকা কান্নাকাটি করছে নীরা। কিছু বলতে যাব এমন সময় নীরা বলে উঠল, আসলে আমার জন্য আপনার জীবনটা এমন হয়ে গেছে, কিন্তু আমি কখনোই চাই না আপনার জীবনটা এমন হোক। আমি চাই আপনি সুখের সংসার করেন। আমি আপনার জীবনে কখনোই বাধা হয়ে আসব না। সবার জীবনে স্বপ্ন থাকে, আমারও ছিল। একটা সুখের সংসার হবে, স্বামীর ভালোবাসা থাকবে সেখানে, একটা ছোট্ট বাচ্চা হবে, পুরো বাড়ি হাসি খুশি আর দুষ্টুমিতে মাতিয়ে তুলবে। দিন শেষে স্বামী ক্লান্ত শরীরে আসবে, আমি তার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিতে দিতে বলবো, খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায়, শরবতটা খেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। সে আমায় জড়িয়ে ধরে বলবে, তোমাকে দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে, চলো তোমাকে কাজে সাহায্য করি। সবকিছু ঠিকমতোই চলছিল। খুব ভালোবাসতো আমাকে আপনার ভাই, কিন্তু ওপরবেলা হয়তো সে সুখ আমার কপালে রাখেনি। কিন্তু আমি চাই না আমার জন্য আপনার স্বপ্নগুলো হারিয়ে যাক। আমি চাই আপনার জীবনটা সুন্দর করে গোছানো হোক, আপনার স্বপ্নগুলো সত্যি হোক। আমি চাই আপনি পরিপূর্ণ হন জীবনে। কথাগুলো বলছে আর মুক্তাদানার মতন চোখ পানি বেয়ে পড়ছে নীরার চোখ থেকে। আমি আর কিছু না বলে সিগারেট শেষ করে চলে আসলাম রুমের ভিতর। বিছানায় শুয়ে পড়লাম। নীরা তখনও বারান্দায় দাঁড়িয়ে কান্নাই করে যাচ্ছে। আমার ভালো লাগছে না কোনো কিছুই, খারাপ লাগছে নীরার জন্য। ওর তো কোনো দোষ নেই। না, আমি কোনো কিছু নিয়ে ভাবতে চাই না, আমি কোনো মায়াই পড়তে চাই না। মোবাইল হাতে নিয়ে দেখি দিয়াকে মেসেজ করলাম, দিয়ার সাথে দীর্ঘ সময় চ্যাটিং করলাম। কোনো কিছুই ভালো লাগছে না, কেমন যেন সব এলোমেলো মনে হচ্ছে। জীবনে এমন একটা মুহূর্ত আসবে আমি কল্পনাও করতে পারিনি। নীরা ঘর থেকে বের হয়ে গেল। বাহিরে তাকিয়ে দেখি তখনও বৃষ্টি হচ্ছে। আমি দু চোখ বন্ধ করি কত সময় শুয়েছিলাম মনেই নেই। হঠাৎই নীরার ডাকে চোখ মেলে তাকালাম। চলুন, খাবার দেওয়া হয়েছে, খাবেন? আমি আর কোনো কথা বলে ওর সাথে চলে গেলাম খাবার খেতে। খাবার খেতে গিয়ে দেখি টেবিলে খাবার রাখা, তাই তাড়াতাড়ি খেতে বসে গেলাম। কয়েকবার খাবার মুখে দেওয়ার পর বাবা খেতে বসলো। খাবার খেতে খেতে বাবা বলল, সিয়াম, বৌমাকে নিয়ে কয়েকদিন শহরের বাইরে থেকে ঘুরে আয়, ভালো লাগবে। কথাটা শুনে যেন আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। মুখে আর খাবার যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিই। ব্যাপারটা হয়তো নীরা বুঝতে পেরেছিল, তাই বাবাকে বলল, না বাবা, আমার শরীরটা ভালো না, আমি এখন কোথাও যেতে পারবো না। আর উনি আছে আর কিছুদিন তো দেশে, তাই এখানেই সবার সাথে থাকুক। নীরার কথা শুনে বাবা আর কিচ্ছু বললেন না। আমি মনে মনে বড্ড বেঁচে গেলাম। বাবার উপর যতই রাগ হোক না কেন, শ্রদ্ধার কারণে বাবার মুখের উপর তো কোনো কিছু বলার সাহস তো আমার মধ্যে নেই। আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নীরা কিছু সময় পরে সে বিছানায় শুয়ে পড়ল। আমি বারান্দায় গিয়ে কিছু সময় দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করলাম। যত দ্রুত সম্ভব আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কোনোভাবেই আমার পক্ষে নীরাকে নিয়ে সংসার করা সম্ভব নয়। দিন যত যাবে হয়তো নীরার প্রতি আমার মায়া বাড়বে, আমি দুর্বল হয়ে যেতে পারি ওর ইমোশনের কাছে। না, তা কখনোই হতে দেওয়া যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়া সব দিক থেকে ওর চেয়ে ভালো, সুন্দরী, স্মার্ট। বারান্দা থেকে রুমে চলে আসলাম। এসে দেখি নীরা ঘুমিয়ে পড়েছে। শাড়িটা ওর শরীরে ঠিক মতন নেই। আমি কোনো রকমে দ্রুত ওর আঁচলটা ঠিক করে দিতে যাব, তখনই নীরা চোখ মেলে তাকালো। আমি হাতটা সরিয়ে নিলাম। নীরা ব্যাপারটা খেয়াল করতে পেরে নিজেই শাড়িটা ঠিক করে শুয়ে পড়ল আবার। আমিও অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম। নীরা বলে উঠল, চাদরটা শরীরে টেনে নিন, খুব ঠান্ডা পড়েছে। আমি নীরার কথায় কোনো কর্ণপাত না করে চুপ করে শুয়ে থাকলাম। কিছু সময় পর নীরা নিজেই চাদরটা আমার শরীরে টেনে দিতেই ওর হাতের কাচের চুড়ির শব্দ আমার কানে ভেসে আসলো। নীরব ঝিরঝির বৃষ্টির শব্দের সাথে ওর চুড়ির শব্দটা খুব দারুণ লাগলো। অন্যরকম একটু ভালো লাগার সৃষ্টি হলো মনের ভিতর। আমি নীরার জায়গায় দিয়াকে চিন্তা করতে। নীরা চুপ করে রইল অনেক সময়, কোনো কথা বলল না। তারপর বলল, ভুলের কিছুই হয়নি, আপনার অধিকার আছে সম্পূর্ণ আমার ওপর। আমি আর কিছু বলতে পারলাম না। হয়তো সেদিন সে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিল। আমিও অনুশোচনায় ভুগতেছিলাম। সব দিক থেকে আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম। তাই আর দেশে থাকতে ইচ্ছে করছিল না।
হতাশ থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটি শেষ হওয়ার আগেই বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নীরার সাথে তেমন কোনো কথা হতো না। নীরাও হয়তো রাগে অভিমানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যে নীরা এত কিছুর পরেও হাসি খুশি থাকা চেষ্টা করত, সেই নীরাও কেমন যেন মন মরা হয়ে গেল। ওর হাসি কান্নাকেও আমি পাথর বানিয়ে দিই। এদিকে সেদিনের পর দিয়ার সাথেও আর তেমন কোনো যোগাযোগ করতাম না। যদিও দিয়াও যোগাযোগ করার চেষ্টা করত, ফোন দিত, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। দিয়া প্রতিদিনই ফোন দিত, কখনো আমি রিসিভ করতাম, কখনো করতাম না। নিজের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল অনুশোচনায়। নীরার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এটা ভেবে দিন দিন আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। নীরা প্রয়োজন ছাড়া আমার সাথে আর একটা কথাও বলতো না। হঠাৎ একদিন বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় বাসায় ফোনটা রেখে চলে যায়। বন্ধুদের সাথে যখন রাতে আড্ডা দিয়ে বাসায় ফিরি, তখন নীরা আমাকে বলে, আপনাকে একটা মেয়ে ফোন দিয়েছিল, সম্ভবত মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে, কাল সে আপনার সাথে দেখা করতে চাইছে। আমি থতমত খেয়ে যাই। আমি বুঝতে পারি যে দিয়াই ফোন দিয়েছিল। নীরাই বলতে শুরু করল, জীবন এভাবে চলে না। আপনি মেয়েটার সাথে দেখা করেন, মেয়েটা অনেক কান্না করেছে, মেয়েটা সত্যি সত্যি হয়তো আপনাকে অনেক ভালোবাসে। নীরার কথায় প্রচণ্ড রাগ উঠল আমার। আমি রেগে গিয়ে নীরাকে বললাম, কিসের ভালোবাসা? কাকে ভালোবাসা বলে? তুমি যে আমাকে ভালোবাসো সেটা তুমি জানো? নীরা আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে তারপর বলল, আমি আপনাকে ভালোবাসি না। বলেই নীরা ছুটে চলে গেল বারান্দায়। আমিও নীরার সাথে ছুটে গেলাম। নীরা কান্না করছে। আমি বললাম, এই কান্না করবে না, তুমি বলছো আমি যাব, কিন্তু কোনো রকম কান্না করবে না। নীরা চোখের পানি মুছতে মুছতে বলল, হ্যাঁ, আপনি আগামীকালকেই যাবেন এবং ওই মেয়ের সাথে কথা বলবেন। প্রয়োজনে যদি দুজনের কথা বলে ভালো লাগে, বিয়ে করে বাসায় নিয়ে আসবেন। আমি আপনাদের পথের বাধা হব না। তারপর আর আমাদের মাঝে এ বিষয়ে আর কোনো কথা হলো না। আমি দিয়াকে মেসেজ দিয়ে বললাম, কাল আমি তোমার সাথে দেখা করব। কোথায় কখন দেখা করব তাকে জানিয়ে দিলাম। দিয়াও বলল, ঠিক আছে, সময় মতন আসবে। তারপর আর কোনো কথা বললাম না। মনে মনে ভাবলাম ওকে সেদিনের কথা বলবো যা আমি দেখেছি। কিছু সময় পর নীরা রাতের খাবার নিয়ে ডাক দিল। রাতের খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। নীরাও এসে পাশে শুয়ে পড়ল। দুজনের মাঝে সে রাতে আর কোনো কথা হলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম দিয়ার সাথে দেখা করার জন্য। যেখানে দেখা করার কথা সেখানে চলে গেলাম। অপেক্ষা করতে শুরু করলাম দিয়ার আসার। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি আগেই চলে এসেছি। সময় মতন দিয়াও চলে আসলো। আমাকে দেখে দূর থেকেই আমার বুকে ছুটে আসলো ও। আমার বুকে মাথা রাখতেই আমার সেদিনের কথা মনে পড়ে গেল। সাথে সাথেই দিয়াকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিলাম। দিয়া আমার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? আর তুমি এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন সিয়াম? আমি বললাম, সেদিন পরীক্ষা কেমন দিয়েছ? ভালো দিয়েছি। মেজাজটা খুবই গরম হয়ে গেল। আমার সামনে এসেও দিয়া কিভাবে মিথ্যে কথাটা বলছে আমার ধৈর্য আর গোলায় না। আমি বললাম, তুমি এত মিথ্যে বলো কিভাবে? তারপরে পরীক্ষা কি তার বুকে আর ঠোঁটে দিয়েছিলে, নাকি আরও কিছু বলতে? আর বলতে পারলাম না আর। নিজের বিবেকের কাছেই বাঁধল। দিয়া তবুও অস্বীকার করে বলে, এগুলো কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমি ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বললাম, আমি মিথ্যে বলছি? ওই দিন ওই জায়গায় তুই যাসনি, একটা ছেলের সাথে দেখা করিসনি? দিয়া বলে উঠল, হ্যাঁ করেছি তো, কি হয়েছে? তোমার যদি ভালো না লাগে চলে যাও, আর কখনো আমি তোমার সাথে যোগাযোগ করব না। তোমার মতন কত শত ছেলে আমার পিছনে ঘোরে। কথাটা শুনে ইচ্ছে করছিল এক্ষুনি ওর গলাটা টিপে ধরি, কিন্তু পারলাম না। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল আমার কাছে। আমি ওকে আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম হয়তো ও সত্যিটা বলবে, তখন সব বলে ওকে আমি ক্ষমা করে দেব। কিন্তু ও যা বলল, তারপর ওর সাথে থাকা বা ক্ষমা করার প্রশ্নই ওঠে না। মনের ভিতর মেয়েদের প্রতি আরও কিছু ঘৃণা জন্ম নিল। রাগে জ্বলতে জ্বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসতেই নীরা এক গ্লাস শরবত এসে দিল। তারপর পাশে বসে বলল, সমস্যার সমাধান হয়েছে আপনাদের? আমি কোনো কথা বললাম না।
নীরার দিকে চেয়ে দেখি চোখ দুটো লাল বর্ণ হয়ে আছে। নীরা বলল, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাব, যদি দিয়ে আসতেন ভালো হতো। আমি বললাম, ঠিক আছে, তুমি রেডি থেকো, বিকেলে তোমায় দিয়ে আসব। সেদিন বিকেলে নীরা তার বাবার বাড়িতে দিয়ে আসি, আর এদিকে বিদেশে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতে থাকি। অল্প কিছুদিনের ভিতর বিদেশে যাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যায়। যাওয়ার আগে বাবা মা বলেন নীরাকে বাড়িতে নিয়ে আসতে। আমি যেদিন চলে যাব তার আগের দিন নীরাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। পরদিন আমার ফ্লাইট রাত 11:30টায়। 9টার সময় বাসা থেকে বের হয়ে যাব। নীরার সাথে এর মাঝে আমার খুব একটা কথা হতো না। সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। বাড়ি থেকে বের হওয়ার আগে নীরার কাছে গেলাম বিদায় নিতে। ওর প্রতি সবচেয়ে বেশি অন্যায় করেছি আমি, তবুও শেষবারের মতন বিদায় তো আমাকে নিতেই হবে। নীরা বারান্দার গ্রিলটা ধরে দাঁড়িয়েছিল। আমি যেতেই ও চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা করল। তারপর মুখে একটা মলিন হাসি ফুটিয়ে বলল, আর কি আমাদের দেখা হবে? কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু কোনো উত্তরই আমি নীরাকে দিতে পারলাম না। এর কোনো উত্তর সেদিন আমার কাছে ছিল না, কারণ আমি যে নিয়ত করেছিলাম আমি আর দেশে আসব না। নীরা আমার নীরবতা দেখে বলল, আপনি হয়তো কোনো একদিন দেশে আসবেন, কিন্তু সেই দিনটা হয়তো অনেক দেরি হয়ে যাবে। নীরার কথায় সেদিন ভেবেছিলাম হয়তো আমি চলে যাওয়ার পর ও বাবার বাড়ি চলে যাবে কিংবা নতুন করে কাউকে বিয়ে করে সংসার করবে। তাই মনে মনে একটু হেসেছিলাম। আর কোনো কথা না বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। নীরার চোখের জল সেদিন আমায় আটকাতে পারেনি। আমি বিদেশের মাটিতে গিয়ে সবার সাথে যোগাযোগ বন্ধ করে কাটিয়ে দিলাম জীবন থেকে 5টি বছর। সবাইকে সংসারে ভুলে যাওয়ার জন্য ক্লাব, পার্টি এমন কোনো কিছু বাদ ছিল না যা আমি করিনি। কিন্তু 5 বছরে সেসব করে ক্লান্ত হয়ে আমি বুঝতে পারি আমি আর পারছি না। মায়ার টানে, ভালোবাসার টানে, একটা সুখের সংসারের আশায় আমি আবারও ফিরে আসি দেশে। কলিং বেল চাপতেই ছোট্ট একটা বাচ্চা মেয়ে দরজা খুলে দেয়। চোখ দুটো ঠিক নীরার মতন। কোলে তুলে নিয়ে বলি, মা, বমনি, তোমার নাম কি? মেয়েটা একটা হাসি দিয়ে বলল, আমার নাম মায়া। ততক্ষণে বাবা মা চলে আসলো। বাবা মা আমাকে দেখে কান্না করে দিল। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করেছি। বাবা বললেন, তুই এসেছিস এতেই আমি খুশি, শান্তিতে পেয়ে মরতে পারবো। আমি বলি, বাবা, এসব কি বলো? মা, নীরা কোথায়? মা চুপ করে ঘরের দিকে চলে গেল। মায়ের চুপ করে থাকাটা আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তবে কি সত্যিই নীরা বাড়ি থেকে চলে গেল? মাকে বললাম, মা, এই মেয়েকে? মা চুপ করে ঘরের ভিতরে চলে গেল। আমি মায়াকে নিয়ে আমার ঘরে যেতেই মা একটা ডায়েরি এনে হাতে দিয়ে বলল, তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। নীরা তোর জন্য এই ডায়েরিটা রেখে গেছে, বলে মা রুম থেকে চলে গেলেন। আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম, যেখানে চিঠির মতন সব লিখে গেছে নীরা। ডায়েরিতে লিখেছিল, সিয়াম, আপনি চলে গিয়ে আর কোনো যোগাযোগ রাখেননি বাড়ির কারোর সাথে, তাই কথাগুলো আমি এখানেই লিখে রাখছি। যদি কখনো ফিরে আসেন আর আমাকে না পান, তবে এই ডায়েরি আমার না বলা কথাগুলো বলে দেবে। আপনার সাথে আমার 1 মাস 17 দিনের ছোট্ট একটা সংসার ছিল। তাকে হয়তো আমাদের সংসার বলা যায় না, শুধুই আমার সংসার বলা যায়। তবে যদি কখনো ফিরে আসেন আর একসাথে সংসার করি, তবে সেটা হবে আমাদের সংসার। আপনি চলে যাওয়ার 1 মাস পর আমি অনুভব করি আমার মাঝে অন্য কারোর অস্তিত্বের। কোনো মেয়ের জীবনে এর চেয়ে আনন্দের আর কোনো মুহূর্ত থাকতেই পারে না, কিন্তু আমার জন্য তা আনন্দের হলো না, কারণ আপনি তো আমার পাশেই নেই। প্রতিটা মেয়েই হয়তো চায় তার স্বামীকেই খবরটা প্রথম দিতে, কিন্তু আমি অভাগী, তা পারলাম না, কারণ আপনি তো কখনো আমাকে মন থেকে মেনেই নেননি, আর কোনো যোগাযোগও রাখেননি। দেখতে দেখতে আমার পেটে বড় হয়ে উঠছে আপনার সন্তান। আমার খুব আনন্দ লাগছে, যা কাউকে বলে বোঝাতে পারবো না। এই একটা স্বপ্ন আমি যে কতদিন দেখেছি, ছোট্ট একটা বাচ্চা পুরো বাড়ি ঘুরে বেড়াবে আর আমি তার পিছন পিছন ছুটে তাকে খাইয়ে দেব। সেই ইচ্ছেটা আমার পূর্ণতা পাবে। দেখতে দেখতে তার বয়স 7 মাস। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করেছি। ডাক্তার বলেছে আপনার একটা রাজকন্যা আসবে পৃথিবীতে।
আচ্ছা, ওই রাজকন্যার মুখের দিকে তাকিয়ে তো আমাকে ভালোবাসবেন, ভালো না বেসে যাবেন কোথায়? সেজন্যই তো মেয়ের নাম ঠিক করে রেখেছি মায়া। ওর মায়া মাখা মুখ থেকে হলেও আপনার আমাকে ভালোবাসতেই হবে সিয়াম। জানেন, যতদিন এগিয়ে আসছি আমার ততই ভয় লাগছে। এই সময় সাহস দেওয়ার জন্য হলেও স্বামীদের স্ত্রীর পাশে থাকতে হয়, কিন্তু আমার পাশে আপনি নেই। এই কষ্টটা কাউকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা রাত নির্গুম, রাত্রি জানে সেই কষ্ট।